তো আমার বেস্ট ফ্রেন্ড ও ইন্ডিয়াতে থাকে। তো আমি ওকে বললাম যে ইন্ডিয়াতে কিভাবে যাবো, আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই, আমি তো ইন্ডিয়াতে যেতে পারবো না। তো আমাকে বলতেছে তোর সেসব চিন্তা করা লাগবে না, আমি সেই ব্যবস্থা করে দেবো। তো সারা রাত পেরিয়ে যায়, কিন্তু একজনের পর একজন, একজনের পর একজন এইভাবে আমাদের নদী পার করে দেয়। তো পার করে দেওয়ার আগেও অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা অর্ধেক রাস্তায় যাওয়ার পর ধরা পড়ে যাই। তারপর রাত করে আমাদের গাড়িতে গাড়িতে করে হচ্ছে কলকাতাতে পৌঁছে দেয়, দালালের কাছে দিয়ে দেয় আমার ফ্রেন্ড। কিন্তু মূলত আমি জানতাম না যে ওই দালালটা ছিল খারাপ রাস্তার দালাল। তো ওখানে আমাকে বিক্রি করে দেয়। আর ওরা চাইলে আপনাকে যে যে কোনো কিছু মেরেও ফেললে আপনাকে দেখার মতো কেউ নেই। আপনার লাস্টটা নাম হচ্ছে রোজা। আপনাদের সাথে আজকে এমন একটা ভয়াবহ ঘটনা শেয়ার করতে আসছি, যেটা শোনার পর আপনারা কখনোই এরকম একটা সিদ্ধান্ত নেবেন না। আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে আমি কিভাবে বাংলাদেশ থেকে লুকিয়ে ইন্ডিয়াতে যাই, সেই ঘটনা। তো প্রায় 1 বছর আগের কথা। 1 বছর আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে, খুব ভালো একটা সম্পর্ক আমার ফ্রেন্ডের সাথে, আমার খুবই মানে অনেক ভালো একটা সম্পর্ক, বেস্ট ফ্রেন্ড মূলত। তো আমার বেস্ট ফ্রেন্ড ও ইন্ডিয়াতে থাকে। তো আমাকে বলতেছে যে তুই যদি চাস রোজা আমার সাথে ইন্ডিয়াতে যেতে পারিস। তো আমি ওকে বললাম যে ইন্ডিয়াতে কিভাবে যাবো, আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই, আমি তো ইন্ডিয়াতে যেতে পারবো না, কারণ ওখানকার নাগরিক না আমি। তো আমাকে বলতেছে তোর সেসব চিন্তা করা লাগবে না, আমি সেই ব্যবস্থা করে দেবো, তুই আমার সাথে যাবি। তো ও বাংলাদেশে আসে। আসার পর কিছুদিন পর আমাকে বলতেছে যে চল আমরা এই তারিখে চলে যাই। তো হচ্ছে মেবি 22 তারিখ ছিল তখন। তো 22 তারিখে আমি ওর কাছে আসি, বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। আসার পর আমি বলি যে কিভাবে যাব, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো আমাকে বলে যে আমরা লুকিয়ে যাবো এখান থেকে। তারপর হচ্ছে সকালে, খুব সকালে, সকাল 7টা বাজে আমরা ঘুম থেকে উঠে রেডি হই। মূলত শুধুমাত্র আমার ফোনটা ছিল আমার হাতে, আর চার্জারটা ছিল, আর কিচ্ছু নিয়ে আমরা যেতে পারিনি। এক কাপড়ে বেরিয়ে যাই। তো আমি বরকা পরে, ও বরকা পরে। বরকা পরে তারপর হচ্ছে আমরা বাসে করে আহ যশোর যাই। তো যশোর যাওয়ার পর ওখান থেকে কোথায় যেন একটা উম বনগাঁর ওদিকে, মানে আমার ঠিক মনে নেই। তো হচ্ছে ওদিকে যাওয়ার পর অনেকগুলো দালাল থাকে, আমি জানতাম না যে এত দালাল থাকে আর এইভাবে এইভাবে যেতে হয়। তো হচ্ছে অনেকগুলো দালাল ছিল। তো ওরা একজন একজন করে অনেকটা রাস্তা, অনেক রাস্তা বলতে পুরো আহ চক ছিল, চক মানে বোঝেন কিনা জানি না। তো ওই চক পাড়ি দিয়ে পাড়ি দিয়ে যেতে হতো, বিল যেটাকে বলে। তো হচ্ছে আমরা বিল পাড়ি দিয়ে অনেকটা রাস্তা হেঁটে যাই, প্রায় 30 কিলোমিটারের মতো হেঁটে যেতে হয়। তো সারা রাত পেরিয়ে যায়, কিন্তু একজনের পর একজন, একজনের পর একজন এইভাবে আমাদের নদী পার করে দেয়। নদীর ধারে যাই। তো পার করে দেওয়ার আগেও অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা অর্ধেক রাস্তায় যাওয়ার পর ধরা পড়ে যাই। তো ধরা পড়ার পর ওখানে অনেক মানুষজন আসে, আসার পর বলে যে পুলিশে ধরিয়ে দেবো। মূলত ওগুলো পাবলিক ছিল, পুলিশ ছিল না। যদি পুলিশ থাকতো তাহলে আরো ভয়ঙ্কর কিছু হয়তো বা হয়ে যেত, আমরা হয়তো বা জেলে থাকতাম। তারপর ওখানে ধরা পড়ি। ধরা পড়ার পর আমার ফ্রেন্ড ও অন্য জায়গাতে চলে যায়। মূলত ও ধরা পড়ে না, শুধুমাত্র আমি একা ধরা পড়ি। তো ওখানে অনেকগুলো ছেলেমেয়ে ছিল। আর ওরা খুব খারাপ ব্যবহার করে আমার সাথে, আমার শরীরে হাত দেয়, আমার গায়ে হাত দেয়, অনেক খারাপ ব্যবহার করে আমার, মানে বলার ভাষা নেই, এত খারাপ ব্যবহার করে। তারপর অনেক মারধরও করে। আমি ওদের কথা মতো চলি না দেখে, ওদের কথা রাখি না, এই জন্য আমাকে প্রচুর মারে। তো আমার ফ্রেন্ড ও তো ধরা পড়ে না। পরে আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই, ফোন দেওয়ার পর আরো আরো অনেক দালাল আছে, ওরা টাকা পয়সা দিয়ে আমাকে ছাড়িয়ে নেয়। মূলত আমি সেই পর্যায়ে বেঁচে যাই। তো যাওয়ার পর আমরা হচ্ছে তারকাটার রাস্তা আছে ওখানে, তারকাটার রাস্তা পাড়ি দিয়ে তারপর হচ্ছে নদী পার হয়ে তারপরে ওপার যেতে হয়। ওই ওই পারে যাওয়ার পর অনেকটা রাস্তা হাঁটতে হয়। ওই পারেও বিল আছে। তো হচ্ছে ওই বিল, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে সকালে ভোরে যাই ইন্ডিয়াতে। তো যাওয়ার পর ভোরে, সেই দিন আর বের করে না আমাদের, যেহেতু আমাদের কোনো কিছু নেই। তারপর আবার রাত হয়। ওই দিন অনেক কষ্ট করি আমরা, খাবার দেয় না ওই সাইডের মানুষজন, আমাদের খাবারও দেয়নি। যেহেতু আমরা বাংলাদেশে, আমরা ওখানকার খাবার খেতেও পারি না, ওরা কিভাবে রান্না করে না করে। তারপর ওপারে যাওয়ার পর হচ্ছে আবার রাত হয়। আর আমরা সারা রাত না খাওয়া, সারা দিনের না খাওয়া ছিলাম। তারপর রাত করে আমাদের গাড়িতে গাড়িতে করে হচ্ছে কলকাতাতে পৌঁছে দেয়। কলকাতাতে পৌঁছানোর পর ওই সাইডে একটা দালালের কাছে দিয়ে দেয় আমার ফ্রেন্ড। কিন্তু মূলত আমি জানতাম না যে ওই দালালটা ছিল খারাপ রাস্তার দালাল। তো ওখানে আমাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পর আমি তো কিছুই বুঝি না ওখানকার সম্বন্ধে। অনেক দিন যায় এভাবে। যাওয়ার পর আমি ওখানে
খারাপ রাস্তাতে কাজকর্ম করতে থাকি, যেহেতু আমি নিজে আসতেও পারতাম না, আমি নিজে কিছু জানতামও না, আমি জানতাম না আমার ফ্রেন্ড আমার সাথে এরকমটা করবে। তারপরে এভাবে অনেকদিন যেতে থাকে, যেতে যেতে আমি ওখানকার সবকিছু বুঝি, কিন্তু কাউকে বলি না যে আমি এখানকার সবকিছু বুঝে গেছি। তারপর আমাকে একটা বারে ডান্স করার জন্য পাঠায়, ওখানে আমি ডান্স করি। ডান্স করতে করতে ওখানে মূলত আমি আমার সাইড ব্যাগে করে অন্য রকমের মানে 3 পিস নিয়ে গিয়েছিলাম। ডান্সের যে পোশাকটা, ওই পোশাকটা যখন আমি চেঞ্জ করি তখন আমি ওই 3 পিসটা পরে নিই। তো পরে আস্তে করে মাস্ক পরে ওখান থেকে আমি বেরিয়ে যাই। তখন ওরা অনেক খোঁজে আমাকে মেবি, কিন্তু পায় না। আমি ওখান থেকে লুকিয়ে আহমেদাবাদ, গুজরাট, আহমেদাবাদে চলে যাই। মূলত ওখানেই আমি ছিলাম। তো ওখানে যাওয়ার পর হঠাৎ করে একটা দিদির সাথে আমার পরিচিত হয়। দিদিটা ছিল খুব ভালো, খুবই ভালো। তো এই দিদিটা আমাকে রাখে ওর কাছে, ওখানে রাখার পর ওরা আমাকে একটা পার্লারে কাজ দেয়। ওখানে আমি কাজকর্ম করতে থাকি, তো ভালো কাজ করছিলাম। দিদিটা আমাকে নিজের বোন বানায়। তারপর আমাকে বলে যে তুই এখানে কাজ কর, কাজ করার পর তোর যখন টাকা হবে তখন আমি তোকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেব। তারপর ওই দিদিটাই যোগাযোগ করে সবকিছু করে আমাকে বাংলাদেশের জন্য ব্যবস্থা করে দেয়। মূলত আমি আমার এত কষ্ট ছিল মনের মধ্যে যে আমি ঈদ করতে পারিনি আমার মা বোনের সাথে। আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার মা আছে আর ছোট একটা বোন আছে, আর আমি বড় মেয়ে। তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করি আমার সেই ফ্রেন্ডটাকে, কিন্তু কোথাও পাই না। এভাবে অনেকটা দিন চলে যায়। আমার দিদি আমাকে বাংলাদেশে আসার জন্য সবকিছু ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করার পর আমি বাংলাদেশে আসি, আমার মার বুকে ফিরে আসি। এমনকি আমার দিদি যে আমাকে পার্লারে কাজ দিয়েছিল, সেখানে থেকে আমি কিছু টাকা ইনকামও করি। আমার আমার বাড়িতেও আমি টাকা পয়সা পাঠাতে পারতাম, হয়তো বা কম কামাতাম, কিন্তু খুব ভালো ছিলাম। আমি নিজে বিক্রি হই, কিন্তু আমি আমার মা বোনকে খাবারের জন্য টাকাও পাঠাতে পারি না। এভাবে বাংলাদেশে আসার পর ওই দিদি আমাকে বলে যে তুই চাইলে আবারও আসতে পারিস, তোর যখন ইচ্ছা হবে তুই আমাকে বলবি, তুই পাসপোর্ট কর, আমি টাকা পাঠাবো, তুই চলে আসিস। ও আমাকে বোন বলছে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আর জীবনে কোনো দিনও ইন্ডিয়াতে যাব না। হয়তো ওই দিদি আজকে ভালো আছে, কিন্তু কোনো একদিন যদি খারাপ হয়ে যায় তখন কেমন হবে, যদি কোনো একদিন আমার বিশ্বাসটা সে ভেঙে দেয়। তাই আমি আর যাই না। এভাবে অনেকটা দিন যায়। অনেকটা দিন যাওয়ার পর আমি এখন ভালো আছি, কিন্তু এখনো আমি খুঁজতেছি আমার সেই ফ্রেন্ডটাকে। এখনো আমি খুঁজতেছি আমার সেই ফ্রেন্ডটাকে। আমি দেখতেছি যে ওকে যদি আমি পাই, আমি ওকে জিজ্ঞেস করবো যে তোর সাথে আমার এত ভালো বন্ধুত্ব ছিল, কেন আমাকে বিক্রি করে দিলি? আর কত কষ্ট করে আমি ইন্ডিয়াতে গিয়েছি, আর ওখানে গিয়ে আমি একটা পতিতা হয়ে গিয়েছিলাম। আজকে খুব ভালো আছি। কিন্তু আপনাদের কাছে একটাই কামতি মিনতি আমার, যে কেউ যদি আপনাদের বলে যে ইন্ডিয়াতে লুকিয়ে যাওয়ার জন্য, তাহলে কোনোদিনও যাবেন না। কেননা আপনি যে লুকিয়ে যাবেন আপনাদের কোনো ভ্যালু নেই, ওরা আপনার ক্ষতি করবে না। কারণ আপনার কোনো কাগজ নেই, পাসপোর্ট নেই, ভিসা নেই। ওরা চাইলে আপনাকে বিক্রি করে দিবে। আর ওরা চাইলে আপনাকে যে যে কোনো কিছু মেরেও ফেললে আপনাকে দেখার মতো কেউ নেই। আপনার লাস্টটা পর্যন্ত বাংলাদেশে আসবে না। লাস্টটা আনতে গেলেও পাসপোর্টের প্রয়োজন পড়বে। তো আমার একটাই চাওয়া, কোনোদিন ভুল করেও দালালের কথায় বিশ্বাস করবেন না, কারণ দালালরা কখনোই ভালো চায় না। আর টাকার জন্য দালালরা যা কিছু করতে পারে। আপনাদের কাছে একটাই চাওয়া, কখনোই এই ভুলটা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।